সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আলোকিত বাংলাদেশে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েছে এবং গ্রাহক সংখ্যাও অনেক বেড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমরা আজকে দেখব আমাদের আলোকিত বাংলাদেশ। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও শিল্প কারখানা সহ দেশের সার্বিক উন্নয়নে বিদ্যুতের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু বিগত বছরগুলোতে উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। দেশে বিরাজমান বিদ্যুৎ ঘাটতি বর্তমানে একটি বাস্তবতা। তবে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেই বিদ্যুৎ উৎপাদন সহ এ খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রূপকল্প 2021 অনুযায়ী দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অতি দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কথা বলছি বিকেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে। বর্তমান সময়ের বিদ্যুতের পরিস্থিতি কি রকম সে সম্পর্কে আমাদের কিছু বলুন। বর্তমান সরকার দায়িত্বে আসার পরে, ক্ষমতা আসার পর থেকেই এটাকে একটা অগ্রাধিকার সেক্টর হিসেবে কাজ করেছেন এবং প্রায় 3000 মেগাওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনে ওনারা সক্ষম হয়েছেন। কিন্তু তারপরেও এই প্রকট সংকট এই মুহূর্তে কেন, এটা কোনো সাবোটাজ কিনা সেটা আমরা জানি না। আর যেটা আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকায় যে পরিসংখ্যান যা দেখতে পাচ্ছি, বর্তমানে প্রায় 5000 মেগাওয়াট টোটাল বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর সেখানে ডিমান্ড হচ্ছে, চাহিদা হচ্ছে 7500 মেগাওয়াট। 1000 মেগাওয়াটের একটা ঘাটতি থেকেই যাচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে 2000 মেগাওয়াটটা তার চেয়ে বেশি ঘাটতি বর্তমানে চলছে। নিটার সেক্টরে এই যে নিটিং, সার্কুলার নিটিং মেশিন আমাদের যে অংশটা বা ডাইং এর যে অংশটা, এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আমাদের সবসময় প্রয়োজন পড়ে। বিশেষ করে নিটিং সেক্টরে ছোটখাটো অনেকগুলি বিদ্যুৎ নিটিং মেশিন নিয়ে যারা 3টা 4টা 5টা করে মেশিন নিয়ে যাদের ফ্যাক্টরি, তাদের জেনারেটর ইউজ করা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে তাদেরকে অধিকাংশ সময় এই বিদ্যুতের উপরই নির্ভর করতে হয়। যখন বিদ্যুৎ থাকে না, দেখা যাচ্ছে যে একটা মেশিনের প্রতিদিন উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 300 থেকে 350 কেজি, কিন্তু বিদ্যুতের এই দুরবস্থার কারণে সেখানে তারা 150 কেজির বেশি কখনোই উৎপাদন দিতে পারছে না আমাদেরকে। যখন বিদ্যুৎ থাকছে না তখন আপনারা কিভাবে ফ্যাক্টরি পরিচালনা করছেন? যখন বিদ্যুৎ থাকছে না তখন যাদের সামর্থ্য আছে তারা জেনারেটর চালাচ্ছে, আর যাদের সামর্থ্য নাই তাদের আইডল বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের বিশেষ করে ডাইং সেকশনটা যেটা, এখানে কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হয়। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা সেখানে 24 আওয়ার যাতে মানে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ আমাদের ওখানে না হলে পরে ডাইংয়ে যখন একটা মাল যখন উইংসে ঢুকে যায় ফ্যাব্রিক্স, তখন যা বের না হওয়া পর্যন্ত যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু ওই ফ্যাব্রিক্সটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদেরকে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সেখানে প্রয়োজন হয়। আর এক্ষেত্রে আমরা আমাদের সরকারের কাছে যে প্রত্যাশাটা আমরা সবসময় করি, অন্তত আমাদের এই শিল্প খাতে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ, যে সরকার একটা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়ার জন্য শিল্প খাতে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বর্তমান সরকার যে সময় সরকার গঠন করে সেদিন বিদ্যুৎ পরিস্থিতি কি ভয়াবহ পর্যায়ে ছিল তা দেশবাসী অবগত। বিএনপি জামাত সরকারের 5 বছর ও তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে 1 মেগাওয়াট উৎপাদনও তারা বাড়াতে পারেনি। বিগত সরকারের আমলে তারা শুধু খামা বাণিজ্য করেছে, আসলে কাজের কাজ কিছুই হয় নাই। দেশে বিদ্যুতের কোনো বিদ্যুতের বহ ছিল না, এমন অবস্থা যে বেশি করে ঢাকা শহরের মানুষ তো এই অবস্থা ছিল। গ্রামের মানুষ, মফস্বলের মানুষ বিদ্যুৎ পেতই না বলতে গেলে। তারা বিদ্যুৎ বলতো যে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। বর্তমান মহাজোট সরকার বিদ্যুতের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তারা গ্র্যাজুয়ালি এর উন্নতি করছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা যদি তারা বজায় রাখে, এবং আমি বিশ্বাস করি যে এই সরকার সেটা করবে এবং তারা জনগণের কাছে যেহেতু দায়বদ্ধ, জনগণের কাছে তারা কমিটেড, এই কমিটমেন্টকে তারা এটা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা অনেক অগ্রসর হয়েছে। 2001 সালে বর্তমান সরকার 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে এসেছিল। 7 বছরে তা কমে দাঁড়ায় 3268 মেগাওয়াটে।
বর্তমানে অর্থাৎ এই 3 বছরে বর্তমান সরকার অতিরিক্ত 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এখন কথা বলছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ASM আলমগীর কবিরের সাথে। আপনারা জানেন যে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসেন তখন বিদ্যুৎ উৎপাদন ছিল 3365 মেগাওয়াটের মতো। সেখান থেকে আমরা গত 22 মার্চে কিন্তু 6066 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করেছি। আমাদের গ্যাসের স্বল্পতার কারণে তখন আমরা যে পরিকল্পনা নেই ইমিডিয়েট, শর্ট, মিডিয়াম অ্যান্ড লং টার্ম, সেখানে বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে আনতে হয়েছে কিন্তু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। গ্যাসের স্বল্পতার কারণে আমাদেরকে ফুয়েল ডাইভার্সিটিতে যেতে হয়েছে এবং লিকুইড ফুয়েল বেসড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের দিকে যেতে হয়েছে। এবং দ্রুত করার জন্য আপনারা জানেন যে আমরা রেন্টাল, কুইক রেন্টাল এগুলোতে গেছি, কারণ আমাদের কোনো কোনো প্ল্যান্ট 3 মাস থেকে 9 মাসের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে এই দ্রুত বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য। আমরা এই পর্যন্ত প্রায় 3300 মেগাওয়াট নতুন সংযোজন করেছি, যার ফলে যেটা বলছিলাম আমি যে 6066 মেগাওয়াট পর্যন্ত আমরা উৎপাদন করতে পেরেছি। আমরা জানেন যে গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস কিন্তু সারা দেশে আমরা বিদ্যুৎ সাপ্লাইয়ের দিক থেকে কোনো লোডশেডিং করি নেই। হয়তো কোথাও যদি কিছু হয়ে থাকে সেটা বিতরণ ব্যবস্থার জন্য হয়েছে, তো যার জন্য ডিমান্ড অনেক বেড়েছে, বিশেষ করে কুলিং লোডের ডিমান্ড। এর আগে ছিল ইরিগেশনের ডিমান্ড। এছাড়া এই 3 বছরে আমরা 22 লক্ষর মতো গ্রাহকের সংযোগ দিয়েছি, যেটাতে আপনি বলতে পারেন 1,25,00,000-এর মতো লোক এই সুবিধার, গ্রিড পাওয়ারের সুবিধার আওতায় এসছে। আমরা আশা করছি যে আমাদের এই যে পরিকল্পনা আছে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, যেখানে কয়লা ভিত্তিক, বড় গ্যাস ভিত্তিক প্ল্যান্ট কিছু যখন আসবে, তখন কিন্তু আমাদের তেলের শেয়ারটা কমে আসবে। তখন আমরা হয়তো বিদ্যুতের দাম আবার কমে আসতে পারে। এটা কিন্তু সব দেশই করে যে যখন এই প্রাইমারি ফুয়েলের দাম বাড়ে তখন বাড়ে, আবার যখন কমে তখন কিন্তু কমে আসে। তো ওরকম একটা ব্যবস্থা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেরকম একটা ব্যবস্থাতে রাখা। তবে গরিব লোক যাদের বিদ্যুতের ব্যবহার খুব কম, যেটা সরকারের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তাদের ক্ষেত্রে লাইফলাইন স্ল্যাব যেটা আমরা বলি, লাইফলাইন ট্যারিফ, তাদের ক্ষেত্রে যাতে বিদ্যুতের মূল্যটা অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকে, তাদের অ্যাফোর্ডেবল থাকে, সেই ব্যবস্থা যাতে থাকে, সেভাবে আমরা আমাদের প্রস্তাবনা রাখছি। দেশ বিশ্বের একটি অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বর্তমানে 16 কোটি লোকের প্রায় শতকরা 79 জন গ্রামে বাস করে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 252 কিলোওয়াট আওয়ার, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। জনগোষ্ঠীর প্রায় 50% এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। অপরদিকে প্রতি বছর বিদ্যুৎ চাহিদা প্রায় 8 থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। অতীতে চাহিদার সাথে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুতে ন্যায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও অতীতে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে বর্তমানে প্রায় 400 থেকে 600 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। সার্বিক বিবেচনায় উৎপাদন ক্ষমতা 5000 থেকে 5300 মেগাওয়াটে ওঠানামা করে থাকে। কথা বলছি প্যাস্টেল অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মির্জা হাসানের সাথে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সাথে চাহিদার কিছুটা ঘাটতি রয়েছে। আপনারা ফ্যাক্টরি পরিচালনায় কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? আমাদের বিদ্যুৎটা যদি ওইভাবে একটু সংগত করে, লোডশেডিংটা যদি আমাদের 10 ঘন্টার ভিতরে একটু ভালোভাবে দেয়, সারাদিনে 2 ঘন্টা 1 ঘন্টা করে যদি লোডশেডিং দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, ফ্যাক্টরিটা পরিচালনা করার জন্য ভালো হয়, ফ্যাক্টরি চালানোর জন্য ভালো হয়, আমরা বাইরেকে শিডিউলটা মেনটেন করতে পারি, শিপমেন্টগুলো ঠিক মতো দিতে পারি। কথা বলছি বাংলাদেশের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ফুটবলার এবং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুর্শিদের সাথে। বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি কেমন রয়েছে? গত বাজেটে আমরা যেটা দেখেছি যে জ্বালানি খাতে একটা বড় ধরনের বিপ্লব আমরা দেখেছি, এবং যেখানে একটা বিশাল বড় বাজেটও বরাদ্দ রাখা হয়েছিল এবং কুইক কিছু বলবো যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, যেটি হল যে কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছে, সেগুলোতে আমাদের সাময়িক কিছু কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু সহযোগিতা অবশ্যই পেয়েছে। তবে যেহেতু আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সেখানে অনেক ব্যবধান,
আমাদের যে জেনারেশন হচ্ছে এবং আমাদের যে মেইন গ্রিডে যে বিদ্যুৎ আপনার দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের চাহিদার তুলনায় সাপ্লাই কম থাকার কারণে আমাদের লোডশেডিং কিন্তু বাড়ছে, যেখানে ইন্ডাস্ট্রিও বাড়ছে, আমাদের সাধারণ মানুষের চাহিদাও বাড়ছে, এবং আপনি রিয়েল এস্টেট দেখছেন রেগুলারই কিন্তু বিল্ডিং আছে। সেক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ থাকার কারণে আমাদের এই যে লোডশেডিংগুলো কিন্তু আরও বেড়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে সরকারের এই শর্ট টার্ম এবং লং টার্ম প্রোগ্রামটা, যেটা অ্যাটলিস্ট বিদ্যুৎ ম্যানেজমেন্টের পরে, বিদ্যুতের পরে যে প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্টে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটি অবশ্যই প্রশংসনীয়। তবে আমরা মনে করি যে আমাদের এই স্পেশালি রপ্তানি বাণিজ্য শিল্পের জন্য স্পেশালি আমরা মনে করি যে আমাদের এই খাতকে গত অর্থ বছরে আমরা দেখেছি 2010-11 অর্থ বছরে আমাদের বেসরকারি রপ্তানি শিল্প খাত থেকে আয় হচ্ছে $24 বিলিয়ন, যেখানে অলমোস্ট 1 কোটির উপরে কর্মজীবী মানুষ কাজ করছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে 5 কোটি মানুষ এটার সাথে জীবন জীবিকা নির্ভর করছে তাদের। আমরা এক কথাই বলতে পারি যে আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। সেই ক্ষেত্রে আমরা যেটা আশা করব যে এই যে শর্ট টার্ম এবং লং টার্ম মেজারের মধ্যে আমরা মনে করি যেটি কুইক রেন্টাল আছে, সেগুলিকে কুইক রেন্টাল রেখে লং টার্ম প্রোগ্রাম, যেটি আমরা মনে করি যে কয়লা ভিত্তিক এবং গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্রে আমাদেরকে যেতে হবে। তাহলে আমাদের এই কুইক রেন্টাল উইল বি অলওয়েজ এক্সপেন্সিভ, এবং এটা কিন্তু শর্ট টার্ম বা স্বল্প মেয়াদী বা স্বল্প সময়ের জন্য। সেক্ষেত্রে এই আমরা আরেকটা জিনিস সরকার যেটা করতে চাচ্ছেন, সেটাও সরকার প্রশংসনীয় ভূমিকা রাখছেন, সেটা ডেডিকেটেড ইলেকট্রিসিটি কথা সরকার বলছেন। এবং ডেডিকেটেড ইলেকট্রিসিটিটার জন্য আমরা যারা রপ্তানি বাণিজ্য শিল্প আছে, অবশ্যই আমরা সরকারের এই প্রশংসনীয় পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। জ্বালানি খাতে বরাদ্দ আরো বেশি রাখতে হবে এবং আমাদেরকে অ্যাটলিস্ট পার্মানেন্ট কোল বেস এবং গ্যাস ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে ভবিষ্যৎকে সামনে রেখে। বাংলাদেশের অনেক দিনের সমস্যা বিদ্যুৎ সমস্যা, সেটা পরিবর্তন এসেছে। কুইক রেন্টাল পাওয়ার স্টেশন আমি মনে করি সরকারের একটা সঠিক এবং যুগোপযোগী সিদ্ধান্ত। আমাদের মতো দেশে বিদ্যুতের ঘাটতি চাইলেও রাতারাতি দূর করা খুব কঠিন। এর জন্য অনেক অর্থ, শ্রম ও সময় প্রয়োজন। একদিকে পুরাতন মেশিনের উৎপাদন ক্ষমতা হ্রাস ও অন্যদিকে গ্যাস স্বল্পতা, এবং একদিকে উৎপাদন ক্ষমতা যথাযথ হারে না বাড়ানো ও অন্যদিকে সঞ্চালন ও বিতরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জনদুর্ভোগ হ্রাসে ক্ষমতা গ্রহণের অব্যাহতি পরেই সরকার যে প্রশংসনীয় কর্মপ্রয়াস গ্রহণ বলার দাবি রাখে। কথা বলছি সামিট গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান স্যারের সাথে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে আমাদের দেশের বিদ্যুতের অবস্থা বা প্রেক্ষাপট কেমন ছিল সে সম্পর্কে আমাদের কিছু বলুন। পৃথিবীর উন্নয়নের সাথে বিদ্যুৎ সম্পৃক্ত। বিদ্যুৎ ছাড়া আজকাল পৃথিবীতে ইন্ডাস্ট্রিও চলে না, শিক্ষা দীক্ষা, কাজে এই বিদ্যুৎ সবসময় খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 3000 মেগাওয়াটের মতন বিদ্যুৎ উৎপাদন সেই সময় হতো, সেটা বাংলাদেশের জন্য খুবই অপ্রতুল ছিল এবং বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হিসাবে দেখা যাচ্ছিল। এটা সবাই সর্বজন স্বীকৃত দ্যাট বিদ্যুতের অভাবের জন্য উন্নয়নের বাধা হচ্ছে, শিক্ষার অভাব হচ্ছে, ভৌত অবকাঠামো এবং শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা দিকে এফেক্ট করছিল, খুব অ্যাডভার্সলি এফেক্ট করছিল বাংলাদেশে। বর্তমান চাহিদার সঙ্গে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সামিট কিভাবে সরকারের সঙ্গে কাজ করছে? প্রাইভেট সেক্টরের যতখানি সহায়তা বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রয়োজন, সেটা সক্রিয়ভাবে সামিট গ্রুপ দিচ্ছে এবং দিতে থাকবে। তারপরেও আগামীতে ভবিষ্যতে আপনাকে যেটা বললাম যে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বাড়তি থাকবে, সেই জন্য আমাদের সামিট গ্রুপেরও একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিংবা চিন্তা আছে। আমি আশা করছি যে এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো করার পরে আমরা এলএনজি ভিত্তিক, গ্যাস ভিত্তিক কিন্তু এলএনজি ইম্পোর্টেড গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করতে পারি কিনা সেটার জন্য আমরা খুব প্রচেষ্টা চালাচ্ছি। এটা মংলার কাছে হতে পারে কিংবা অন্য কোথাও, যেখানে আমরা এলএনজি টার্মিনাল করে সেই এলএনজি টার্মিনালের বিদেশ থেকে ইম্পোর্ট করা ন্যাচারাল গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেটার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমরা ভুটান এবং ভুটানের সাথে আলাপ করছি যে সেখান থেকে জল হাইড্রো ইলেকট্রিসিটি পোটেনশিয়াল বাংলাদেশের জন্য করা যায় কিনা।
যদিও আমি নিজে মনে করি এটা বেশ দুরূহ ব্যাপার, কারণ যেখানে যেখানে পোটেনশিয়াল আছে এবং কমার্শিয়ালি ভায়াবল পোটেনশিয়াল আছে সেই জায়গাগুলো অলরেডি অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কর্পোরেশনস এবং অর্গানাইজেশনস নিয়ে নিয়েছে। কাজেই কিছুদিন আগে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ থেকেও অফার করা হয়েছে, আমরা অরুণাচল প্রদেশে অতি সত্বর আমাদের লোক পাঠাবো দেখার জন্য যে সেখানকার হাইড্রো ইলেকট্রিসিটি পোটেনশিয়াল, কারণ অরুণাচলের হাইড্রো ইলেকট্রিসিটি পোটেনশিয়াল আবার অনেকটা আটকে গেছে, মানে অরুণাচলে বিদ্যুৎ উৎপাদন করে মেইন ইন্ডিয়াতে আনতে পারে না, তারা বাংলাদেশের উপর দিয়ে নিতে হয়। অরুণাচল মে বি এ বেটার প্লেস ফর আস টু জেনারেট ইলেকট্রিসিটি দেন ভুটান। সীমিত সম্পদের মধ্যেও বিদ্যুতের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে। একজন সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারী বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারেন। কোনো দেশেরই জ্বালানি অসীম নয়, তাই বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী আগামী 2016 সালের মধ্যে প্রায় 15,000 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর ফলে আশা করা যায় 2012 অর্থাৎ চলতি বছরের শেষে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে। এক কথা বলছি বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সাথে। স্যার, বর্তমানে আমাদের দেশের বিদ্যুৎ পরিস্থিতি কি রকম আছে? গত 3 বছরে এর মধ্যে 1 বছর ধরেন বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রায় বন্ধই ছিল। এতে প্রায় 22-23 লক্ষ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে এই 1,35,00,000 বা 1,35,00,000 বেশি মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এসছে এবং তাদের ধরেন যে লোড চাহিদা 3,500 মেগাওয়াট, কিন্তু কার্যত তারা হয়তো সরবরাহ নেয় 1,500 মেগাওয়াটের মতো। এখানে চাহিদা অনেকখানি বেড়েছে। এর পাশাপাশি বর্তমান যে অবস্থাটি, আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি যখন এটা কি বলবো পরিকল্পনার একটা নতুন দিক, সেটা হচ্ছে আগে আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো শুধু গ্যাসে। আমরা কিন্তু এখন গ্যাসের পাশাপাশি এই যে লিকুইড ফুয়েলে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এইটা যখন আমরা শুরু করি তখন কিন্তু এই ফার্নেস অয়েলের দাম ছিল আমাদের স্থানীয় মুদ্রায় 26 টাকা লিটার। আন্তর্জাতিক বাজারে এটার মূল্য ছিল ধরুন $60 পার ব্যারেল। এখন সেটার দাম 140 পর্যন্ত পৌঁছেছিল, এখন 125-এর কাছাকাছি আছে। আর স্থানীয় মুদ্রায় যদি আমি হিসেব করি তাহলে ফার্নেস অয়েলের দাম 60 টাকা লিটার, 26 টাকা থেকে 60 টাকা। এই যে শিফটিংটা, এতে তো স্বাভাবিকভাবেই বিদ্যুতের জেনারেশন কস্ট অনেক বেড়ে গেছে। এই জেনারেশন কস্ট বাড়ার ফলে আমাদের যে জেনারেশনের যে মূল্য আর বিক্রির মূল্য কম, যার ফলে এখানে অনেকখানি ভর্তুকি দিতে হয়। অর্থ বছরের একটা বাজেট থাকে, একটা হিসেব থাকে, ডিসিপ্লিন আছে, যাতে করে ইচ্ছা মতো কিন্তু এই ব্যয়টা বাড়ানো যায় না। কিন্তু ফার্নেস অয়েলের মূল্য বেড়ে গেছে। শিল্পে আমরা পরিপূর্ণ বিদ্যুৎ দিতে পারি না, যেভাবে সাধারণ গ্রাহক হিসেবে আপনিও বিদ্যুৎ পান না, কিন্তু শিল্প উৎপাদন বাড়লে সামগ্রিকভাবে দেশের কল্যাণ হবে। এই বিবেচনায় কিন্তু আমরা শিল্প কারখানাগুলোতে মৌখিক বিদ্যুৎ দেওয়ার একটা চিন্তা করেছি। কিভাবে? এটা বর্তমানে আমরা অনেক তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরো উৎপাদনে যাচ্ছি না, একটু আগে আমি যে কারণটা বললাম সে কারণে। তাহলে যদি তেলে যে খরচা হচ্ছে, এই খরচে যদি বিদ্যুৎ উৎপাদন করে আমরা এই শিল্প কারখানায় 24 ঘন্টা 7 দিন 365 দিন বছরের যদি বিদ্যুৎ সরবরাহ করি, উৎপাদন বাড়বে। আর পাশাপাশি এই শিল্প কারখানাগুলো এখন যতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে এটা রিলিজ হয়ে যাবে, তখন এটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য চলে আসবে এবং লোড তখন সহনীয় মাত্রায় আসবে। গত বছরের যে আমাদের রপ্তানি বৃদ্ধি 40%, গত বছর যেটা 2011 জুন মাসে যে বছর শেষ হয়েছে, সেখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ছিল 10.4%। এই বিগত 8 মাস ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব প্রায় একই রকম মেনটেন হয়েছে। আপনি যদি হিসেব করে দেখেন, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা তথ্য তারা প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই লার্জ ইন্ডাস্ট্রিগুলো, বিশেষত এই চামড়া, পাটজাত দ্রব্য, এর গ্রোথ হয়েছে 20%-এর বেশি।
আর ছোট স্মল ইন্ডাস্ট্রির কথা যদি বলেন, সেখানে আপনার মেটালিক ইন্ডাস্ট্রি, স্মল মেটাল জাতীয় ইন্ডাস্ট্রি, তাদের গ্রোথ হয়েছে 97%। আর নন মেটালিক স্মল ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে 107%। 107% তার মানে কি দ্বিগুণের বেশি। গার্মেন্ট সেক্টরের যদি হিসাব করেন তাহলে অন অ্যান এভারেজ গার্মেন্ট সেক্টরের গ্রোথ হচ্ছে 16%, ওভেন সেক্টরের গ্রোথ হচ্ছে 22%। এই বিগত 8 মাসের হিসাব আমি বলছি। তাহলে এই যে গ্রোথগুলো, এই গ্রোথগুলোতে তো অবশ্যই অন্য উপাদানগুলোর সঙ্গে বিদ্যুৎ একটা বড় উপাদান। স্যার, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমরা কবে নাগাদ দেখতে পাবো যে আমাদের দেশে বিদ্যুতের ঘন ঘন যাওয়া থেকে সহসাই মুক্তি পাবো? এটার জন্য খানিকটা সময় লাগবে। ধরেন যে আমরা বর্তমানে আমাদের যা উৎপাদন ক্যাপাসিটি, এটা চাহিদার কাছাকাছি আছে। সরবরাহ কেন করতে পারি না তার সমস্যাটা বলেছি। এবং এবছরের শেষ নাগাদ কিন্তু আমরা আমাদের চাহিদার সঙ্গে এই উৎপাদন অনেকখানি আমরা সমন্বয় করে ফেলব। লোডশেড খুবই সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু এই যে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়া, এটা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আমাদের লাইনগুলো অনেক পুরনো, আমাদের এই যে তারগুলো ওভারহেড তার, একটু ঝড় বৃষ্টি একটু ঝঞ্ঝা হলেই একটা গাছের ডাল এসে বিদ্যুতের তারের উপর পড়লো, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেল। কিন্তু আপনি যদি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ যে সমস্ত জায়গায় আছে, যে সমস্ত জায়গায় পাওয়া যায়, আপনি দেখবেন আপনি কোনো বিদ্যুতের তার চোখে দেখবেন, ওটা মাটির নিচে দিয়ে আছে। এটা সময় লাগবে আমাদের, আমরা এই লক্ষ্যেও কাজকর্ম করছি। কিন্তু এই বছরের শেষ নাগাদ গিয়ে আমরা বিদ্যুতের সরবরাহটা এবং লোডশেডটা অনেক সহনীয় পর্যায়ে আসবে। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন সফল স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ সমস্যা কাটিয়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।